শুরু হচ্ছে নাটক সৌদামিনী। রচনা গৌতম রায়, আবহ স্বপন বন্দ্যোপাধ্যায়, আবহ প্রক্ষেপণ দেবদত্ত কর্মকার, আলো সৌম্য হরি, পোশাক এবং রূপসজ্জা অভিজ্ঞা, নির্দেশনায় অভিজ্ঞা, প্রযোজনা গোবরডাঙ্গা রূপান্তর। শুরু হচ্ছে নাটক সৌদামিনী। ভাববেন না স্যার, ঠিক সময় মতনই আসবেন। কেন স্যার, এতদিন ধরে আপনার গোলামি করছি, এতদিন ধরে এত গোপন সংবাদ এনে দিচ্ছি। ছাই দিচ্ছ, বাড়া ভাতে ছাই ছাড়া আর কোনোদিন কিছু দিয়েছো ঠিক করে? এই কথা আপনি আমাকে বলতে পারলেন স্যার? কেন, তুমি কি আমার সম্বন্ধে যে তোমায় কিছু বলতে পারবো না? আর কবে কবে তুমি একটা ঠিকঠাক খবর নিয়েছো? কেন স্যার, এই যে সেদিন চেতলবের জঙ্গলের খবর আপনাকে দিলাম। চেতলবের রাত 12টার সময় যখন ওই চিতলবেড়ের জঙ্গলে গিয়ে পৌঁছালাম, তখন সেখানে একটা লোকও ছিল, শুধু কটাই শেয়াল ছাড়া। আমি কি করবো বলুন তো স্যার? ওরা যদি আগের থেকেই সব সংবাদ জেনে যায়। স্যার, খবর পেয়েছি, কোনো একজন বিধবা মহিলা ওদেরকে আগের থেকেই সব সংবাদ দিয়ে দিচ্ছে। এর মধ্যে আমার বিধবা আসছে করতে, হ্যাঁ? আচ্ছা, শুনছেই বা কি করে আমাদের ভেতরকার সব খবর সবর?
না মানে স্যার আপনি তো কোনো কথাই আসতে বলেন না, জোরে জোরে এত জোরে আমাদের গোপন কথাগুলো বলেন, হয়তো কোনো আশেপাশের স্ত্রী লোকের কানে পৌঁছে যাচ্ছে। কেন শুধু স্ত্রী লোকের কানেই পৌঁছে যাচ্ছে? কেন পুরুষ লোকের কানগুলো কি সব কালা হয়ে গেছে? হ্যাঁ স্যার, পুরুষ মানুষের কান কালা হতে যাবে কেন? তাহলে অনেক শুনি গভীর রাতে কোনো একজন বিধবা মহিলার সঙ্গে দেখা করেছে। এই সব বাজে কথা। তো পঞ্জিকা সেবনের মাত্রাটা দিন দিন বেড়ে যাচ্ছে। না স্যার, আরে তো একই রকম আছে। আর এই খবর তো আমার না স্যার, মুক্তারামের খবর। ও তোরা সব কথাই সমান তাই না স্যার, না স্যার, প্রমাণ নয়, এই খবর একদম পাক্কা। বেশ বেশ, এবার কিন্তু আমি কোনো রকম কোনো ওই বুজরুকি সহ্য করবো না। খবর যদি পাকা না হয় ওই তোদের দুটোকে আমি জেলে পড়ে দেবো। হ্যাঁ ঠিক আছে স্যার, হ্যাঁ, এই খবর খাটবে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও থাক, এইবারে ঘুঘু তোমার বধিব। চাচা ওইসব ওইসব বাজে কথা ছেড়ে আসল কথাটা বল। বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি স্যার, হ্যাঁ, আজ রাতে ওরা সব মচকাঠির জঙ্গলে জমায়েত হচ্ছে। মুচকাঠ আগে হ্যাঁ স্যার। তো অনেক দূর, দেরি করা যাবে না তো তাহলে? একদম। এই গদাই, স্যার স্যার এই বলছি ডায়েরি ডায়েরি কিছু হয়েছে? আগে না স্যার, তবে একটা লোক ওই ছাগল চুরির ডায়েরি করতে এসেছিল। আমি স্যার এই বাইরে অপেক্ষা করতে বলে দিচ্ছি। খুব ভালো কাজ করেছো। হ্যাঁ, মানুষ চুরি কিছু করতে পারছে, আমার ছাগল চুরি। তা কোথায় ছিল? বাইরে থানার উপরে বসে আছে স্যার। আমি কি ডেকে আনবো স্যার? হ্যাঁ, দেখে আনো। যাও। আরে হয়েছে খা খা, নাকের ডগায় খা। ও কথা একদম মুখে আনবেন না স্যার, কেন? খুব জাগ্রত দেবতা। হ্যাঁ, সকাল থেকে লোকজনের আসার বিরাম নেই। হ্যাঁ, যার যা সামর্থ্য আছে তাই নিয়ে সবাই বাবার কাছে আসছে। হ্যাঁ, যার যা সামর্থ্য আছে এতে বাড়ির লাউ কুমড়ো বেগুন সে যে যা পারে যেটা দিচ্ছে। আমার পরিবার 16 আনা মানুষ করেছে। আমাদের বাজেটটা ভেদ বমি হচ্ছিল, ছেড়ে গেল। আমিও 5 ছিটের প্রণামী দিয়ে মঙ্গলবারের পুজো দিয়েছি। বেশ করেছো, বেশ করেছো। এবার সেই ছাগল চুরির ব্যাপারটা দেখো। মিটাই ডাকতে গিয়ে কি ভ্যানিশ হয়ে গেল না? না স্যার, এসে গেছি স্যার। এই, এসে গেছি স্যার। বিরাট অবাক কাণ্ড স্যার। কেন? কোথায় বাবার থান? হ্যাঁ? সব ভোগ আর হ্যাঁ স্যার, ওই বাবার থানও আর নেই, বাবার মূর্তিও আর নেই। তার মানে কোথায় গেল সব? সেই প্রণামী বাক্স এই এই সকালেও তো ছিল। হ্যাঁ বড় বাবু, আমি তো ওকে নিয়ে বসেছিলাম, দেখলাম একটা অল্প বয়সী ছেলে এসে বাবার প্রণামী বাক্সটা মাথায় এনে আর বাবার মূর্তিটা একটা থলের মধ্যে ভরে হাঁটতে হাঁটতে পুকুর চলে গেল। আর তুমি বসে বসে দেখলে, কিছু বললে না? বললাম তো, বললাম ও ভাই ওসব নিয়ে যাচ্ছ কেন? কি বললো? বললো আজকে রাত্রি শিব পুজো হবে, বাবার পুজো হবে তো, তা অনেক লোক আসবে, তাদের পোশাক খাওয়ার ব্যবস্থা করতে হবে, তাই নিয়ে যাচ্ছে। এই, ওই বাবার থানের জিনিস নিয়ে যাচ্ছে আর তুমি বসে বসে দেখলে? আমরা সব থানায় রয়েছি, আমাদের একটা খবর দিলে না? আগে ভাবলাম বড় বাবু না এলে তো আর আপনারা ডায়েরি নেবেন না, তাই। হ্যাঁ হ্যাঁ, কি করেছিস যাক? তুমি তো বলিহারি লোকে, তোমার ছাগল চুরি আর বাবার থানে প্রণামী বাক্স চুরি এখনো। আগে বড় বাবু, আমার ছাগলটারে তো সেই আমি ছোট্ট বেলাতে পুষছি, বড় করেছি, হ্যাঁ ওটা তো পুরোপুরি আমার। হ্যাঁ, আর বাবা প্রণামী বাক্স ও তো কারুর একার না, সবাই। বেশ বেশ বলেছে তো কথাটা, বাবার প্রণামীর বাক্স তো কারুর একার না। লোকটার খোঁজ খবর কিছু নিয়েছ? খোঁজ খবর মানে? খোঁজ খবর মানে খোঁজ খবর, নাম, বাড়ির ঠিকানা এইসব। আগে জিজ্ঞেস করেছি তো। হ্যাঁ, তাকে বললো বললো ওর নাম অনিল মিত্তি। কি? গ্রামের নাম ভারতবর্ষ। দেখেছেন স্যার, দেখেছেন? আমি একদম আগেই বলেছিলাম, একদম পাকা খবর, ওখানে 8,000 সভা আছে, 3 গায়ের বিপ্লবীরা সব একসাথে সভা করবে। মুচকাঠির জঙ্গল? হ্যাঁ স্যার। না, সে তো ডেন্স ফরেস্ট। এখান থেকে দূরত্ব অনেকটা, যেতে তো অনেক সময় লাগবে। তাহলে কি যাবেন না স্যার? এই সব তাড়াতাড়ি, আজ রাতেই মুচকাঠির জঙ্গলে পৌঁছতে হবে। ওই যান, রেডি স্টাডি গো। স্যার আমার ছাগল। চল।
সৌদামিনী, তুমি? হ্যাঁ, আমি সেই মেয়ে যাকে তোমরা এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছ। আমি তোমাকে কথা দিয়েছিলাম সেই মেয়েকে আমি ধরিয়ে দেব। আজ আমি নিজের পরিচয় দেব বলেই তোমাকে এখানে ডেকে এনেছি। কিন্তু কেন? কেন তুমি আমার স্ত্রী হয়ে তুমি? হ্যাঁ, আমি তোমার স্ত্রী, সেখানে আমার কোনো ফাঁকি নেই। কিন্তু আমি তো এই পোড়া দেশেরও একজন সন্তান। এই দেশের প্রতি কর্তব্যকে আমি অস্বীকার করি কি করে? একে কি দেশের প্রতি কর্তব্য বলে? দেশের দরিদ্র বলে? এখানেই তো আমার ব্যথা, আমার যন্ত্রণা। এই পরাধীন দেশে যারা প্রকৃত দেশপ্রেমিক তাদেরকে তোমরা দেশদ্রোহী তার তকমা লাগিয়ে গ্রেপ্তার করো, শাস্তি দাও। দেশের পরাধীনতাকে মেনে নিয়ে রাজ কর্মচারী হিসেবে গর্ববোধ করো। রাজ কর্মচারীর কাজ তো রাজার সেবা করা। আর রাজা যখন মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে, দেশের স্বাধীনতাকে হরণ করে, তখন একজন সাধারণ মানুষ হিসাবে আপনার কি কিছুই করার থাকে না? বিজয়বাবু, আপনি কি একবার ভেবে দেখেছেন এই দেশটা কাদের আর কারা শাসন করছে? তাই তুই? হ্যাঁ। থাক এসব কথা। কিন্তু শুধু তোমার কাছ থেকে আমি এমনটা কল্পনাও করিনি। আমি জানি দুদিন পরে সমাজের সঙ্গে আমার সম্বন্ধ কেমন নিন্দায় ভরে উঠবে। এতদিন সবাই বলেছে শুধু বড় লক্ষ্মী, রাঁধতে বাড়তে ঘর নিকোতে শুধু ক্লান্তি নেই। এইটুকু সুরামের বেড়ার মধ্যেই তো আমরা এই বাংলার মেয়েরা বাস করি। কিন্তু আজ আমি তোমাকে বলছি, আমরা এই পরাধীন দেশের মেয়েরা আমাদেরও কিছু কর্তব্য আছে। আর তা হলো দেশের এইসব সুসন্তানদের নিজেদের জীবন দিয়ে রক্ষা করা। তা যদি না করতে পারি তাহলে আমাদের নারী ধর্মকে ধিক। তার মানে এতদিন আমার চোখে ধুলো দিয়ে তুমি এইসব করে এসেছো? হ্যাঁ, তাই যার হুকুম এতদিন খেলতে পারিনি, আজ তার হুকুমেই এখানে এসেছি। তার মানে এই ডাকাতের হুকুমেই তুমি এতদিন সবকিছু করেছো? তোমার কাছে ওরা ডাকাত, কিন্তু আমার কাছে ওরা মানুষ, প্রকৃত দেশপ্রেমিক। বিজয়বাবু, আজ আমি এখানে ধরা দেবো বলেই এসেছিলাম, কারণ এখানকার কাজ আমার শেষ। না, আপনি দিদির কথায় শঙ্কিত হবেন না। ও এক অসাধারণ মেয়ে, জন্মেছে এই দেশে একটা খাপছাড়া সমাজে। খুব ভালো করেই চিনেছি আমি ওকে, আর চিনেছি বলেই বলছি ও নিষ্কলঙ্ক। যে কর্তব্যের বোঝা মাথায় নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, সেখানে ভালোবাসার কোনো ঠাঁই নেই। আছে কেবল নিজেকে জলাঞ্জলি দেওয়া। বিশ্ব সংসার দিদি সম্পর্কে কিচ্ছু জানবে না। আপনি আপনার লোকেদের ডাকুন। এই আমি আত্মসমর্পণ করলাম। আমি আমার হাত বাড়িয়ে দিচ্ছি। বন্দি করুন আমায়। বন্দি করুন আমায়, বন্দি করুন আমায়।
ভারত রং মহোৎসবে নির্দিষ্ট লেখনীর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করতে পেরে আমরা এবং সাথে আপনারাও সমৃদ্ধ হবেন। গোবরডাঙ্গা রূপান্তর নাট্য সংস্থার পক্ষ থেকে নাট্যগুরু শ্রী শ্যামল দত্তের নির্দেশনায় নাট্যশাস্ত্র উদ্দেশ্য নাটকটি শুরু হচ্ছে। তোমাদের মঙ্গল হোক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এবার বলো, তোমাদের এখানে আসার উপলক্ষ কি? হে মুনিবর, যখন থেকে নাট্যশাস্ত্র রচিত হয় তখন থেকেই আমাদের মনে নানান প্রশ্ন জেগে উঠেছে। সেই প্রশ্নের উত্তরেই আমরা আপনার কাছে এসেছি। আচ্ছা, আসলে তোমাদের মনে যে প্রশ্নের উদ্রেক হয়েছে এটাই ভালো। আমি নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর দেব, তোমরা দ্বিধাবোধ করো না, প্রশ্ন করো। গুরুদেব, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে এবং এর উদ্দেশ্যই বা কি? নাট্যশাস্ত্রের উদ্দেশ্য মহৎ। নাট্যশাস্ত্র রচিত হয় ত্রেতা যুগে, যখন সারা পৃথিবীতে অধর্ম, ক্রোধ, মানুষের মধ্যে হানাহানি, সব জীবকুলের মধ্যে এক এক অপ্রাকৃতিক বিষয় শুরু হয়েছিল। তখন দেবরাজ ইন্দ্র এবং সব দেবতা মিলে সবাই মিলে প্রজাপতি ব্রহ্মার কাছে গিয়ে শান্তির জন্য আহ্বান করেছিলেন, আবেদন করেছিলেন। তখন প্রজাপতি ব্রহ্মা মানুষের মন থেকে অশান্তি এবং যাবতীয় কাম, ক্রোধ সব দুরস্ত করার জন্য নাট্যশাস্ত্র গঠন করেছিলেন, যা খুব সহজেই মানুষের মনের অন্তর থেকে অন্তঃস্থলে পৌঁছে যায় নাট্যকলার মাধ্যমে। এবং সমাজের ওই যে বললাম হানাহানি, ক্রোধ, এই অধর্ম সব থেকে সমাজ মুক্ত হয়ে পৃথিবী স্বর্গরাজ্যে পরিণত হয়। নাট্যশাস্ত্র রচিত হয়েছিল সাধারণ মানুষকে বিনোদনের মাধ্যমে নীতি কথায় পরিপূর্ণ করা। মুনিবর, তাহলে কি পঞ্চম বেদ গঠন করা হয়েছিল শুধুমাত্র দেবতাদের জন্য? না, প্রজাপতি ব্রহ্মাকে রাক্ষস কুল এই কথা জিজ্ঞেস করেছিল। সেই জিজ্ঞাসার উত্তর দিতে গিয়ে প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন যে শুধুমাত্র রাক্ষস কুলের মধ্যেই কাম, ক্রোধ বা এই অশুভ জিনিসের উৎপত্তি হয়নি। সব জীব জগতের মধ্যেই বা যারা শ্রবণ
এবং দেখতে পারে, তাদের মধ্যেই এই উন্মাদনা তৈরি হয়েছিল। সেই উন্মাদনার পরিসমাপ্তি ঘটানোর জন্যই, বিশ্বে শান্তি বর্ষিত হওয়ার জন্যই নাট্যশাস্ত্র রচিত। আশ্চর্যজনক। হ্যাঁ, সমস্ত সৃষ্টির রহস্য এই বেদে অন্তর্ভুক্ত। হ্যাঁ, তাই তো একে পঞ্চম বেদ বলা হয়। এবং এই বেদের মাধ্যমেই আমরা নাট্যকলার পরিবেশ তৈরি করতে পারি এবং সমস্ত বেদের সঙ্গম বা সমস্ত বেদের নির্যাস নিয়েই তৈরি হয় এই পঞ্চম বেদ। তাই ঋক, সাম, যজু, অথর্বকে যেমন ভাবে আমরা মনে রাখবো, তেমনি সারা পৃথিবীতে সব সময় নাট্যশাস্ত্রকেও পঞ্চম বেদ হিসেবে চিহ্নিত করা হয়। মণিবর, আপনার কথা শুনে যা বুঝলাম, তা এটা বলে যে এই নাট্যশাস্ত্র এক চমৎকার শিল্প। হ্যাঁ, মানুষের বেঁচে থাকার জন্য যেমন শ্বাস প্রয়োজন তেমনই। কিন্তু মুনিবর, আজকের সমাজে এই নাট্যশাস্ত্রে কেন কোনো গুরুত্ব নেই? কেন এই নাট্যশাস্ত্রের কোনো প্রয়োজনীয়তা বলে কেউ মনে করে না? তোমার নাট্যশাস্ত্রগুলো নাট্যশাস্ত্র নয়, নাট্যকলা। নাট্যশাস্ত্র পড়ে শিল্পীরা নাট্যকলায় নিমজ্জিত হয় এবং সমাজের মধ্যে বিনোদন ছড়িয়ে পড়ে। মানুষ অধর্ম থেকে ধর্মে ফিরে আসে এবং জ্ঞান আহরিত করে। তাই নাট্যকলা অবশ্যই সারা পৃথিবীতে সমাদৃত হবে, কিন্তু তার সময়ের দরকার। সব কথা সময় বলে দেবে। তোমরা কখনোই ধৈর্য হারিও না। তোমরা ধৈর্য ধরো এবং চার বেদের সঙ্গে সঙ্গে পঞ্চম বেদের জ্ঞান আহরণ করো। দেখবে তোমাদের মানসিক প্রশান্তি হবে এবং এই নাট্যশাস্ত্রের জ্ঞান আহরণ করেই বিভিন্ন নাট্য দল তাদের নাট্য প্রযোজনা নির্মাণ করে থাকে এবং প্রযোজিত হয়। আমি তোমাদের কাছে বলবো, তোমরা অবশ্যই সেই নাটক দর্শন করো, শ্রবণ করো, যাতে তোমরা নাট্যশাস্ত্র পড়া এবং সেই দর্শনের মাধ্যমে পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারো। আবার আমরা প্রার্থনা দিয়ে আজকে উঠব। শেষ। ওম শান্তি। ওম শান্তি। 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 বিশ্বে শান্তি বর্ষিত হোক। বিশ্বে শান্তি বর্ষিত হোক। এখন তোমার ওই রামায়ণ পাঠ বন্ধ করে ও ঘরে যাও। কেন? আমরা এখন পড়তে বসবো। বসছেন না, আমি কি করতে ঘরে চেপে
বসনি, কিন্তু ওই পড়ার সময় তোমার ওই মরা কান্না সুর কানে গেলে পড়া মুখস্থ হবে। ছাড়া রামায়ণ তোর কাছে মোরা কান্না হলো। তা নয় তো কি, এখনকার এই যুগে কেউ রামায়ণ পড়ে? এখন রামায়ণ মহাভারত সব অচল। এখন ওই ব্যোমকেশ, ফেলুদা, কিরিটি, ডিটেকটিভ গল্প পুরো বাজার মাত করে রেখেছে। কি বই বললি? ডিটেকটিভ। রাতের অন্ধকারে শত্রুর পেছন পেছন ফেলুদা আর তপসে চুপি এগিয়ে চলেছে। টিপ করে বৃষ্টি হচ্ছে। হামাগুড়ি মেরে এগিয়ে চলেছে দুজনের সামনের দিকে। হঠাৎ গুলি! বড়দা, তুমি তো ভালো পেলি করতে পারো। ধুর, এটাকে পেলে বলে না। তাহলে জানে কি বলে? ডিটেকটিভ। দিদি মানে? মানে ইয়ে মানে কি? ইয়ে মানে হলো শত্রুর পেছন পেছন হামাগুড়ি, বৃষ্টি আর অন্ধকার আর ওই গুলি, বুঝেছো? এই কথা কি? আমার ইতিহাস বইটা কোথায় রে? আমি কি জানি, নিজে কোথায় রাখিস তার ঠিক নেই। তুই তো সকালবেলা নিয়েছিলিস। দেখ ওই সেলফের উপরে আছে, দেখ। বাহ, বেশ পড়া হচ্ছে তো। দেখো না, দাদা পেটের মধ্যে গল্পের বই, দাদা দেখো গল্পের বই পড়ছিল। না মা, আমি পড়ছিলাম। তুমি রামদাকে জিজ্ঞাসা করো। রামদা, আমি এতক্ষণ পড়ছিলাম না। হ্যাঁ, তা বড়দা পড়ছিল। কি পড়ছিল? ওই যে টুকটুক বৃষ্টি, হামাগুড়ি আর হঠাৎ গুলি। না মা, আমি দেখি পড়ছিলাম। পেটের মধ্যে কি বই, বার কর, মারবো। ঠিকই, এটা কি বই? এ বই স্কুলে পড়ানো হয়? পাজি বদমাই। দাদা তোরা দুজনেই সমান। আজ রাত্রে তোদের দুজনেরই খাওয়া বন্ধ। রামপদ, এসে খেয়ে যা। যাও, গিলে এসো। কেমন হলো? নালিশ করে বালিশ পেলাম, ভারী মজা হলো। বিনা নালিশে ছোট্টা বড়দা কার বলা ফেলো। দেখাচ্ছি কথা তা বড়দা, তা ছোটদা, তা বলো। তা তোমরা তো বলো গেতে পারো, তো তোমরা গান গাও না কেন? তা গান গেলি শুনবে কেডা? তা মন করে কেন শুনবো? তা তুমি কখন শুনবা? সারাদিন তো কাজে ব্যস্ত। তারপর সন্ধে হলে ঠাম্মার রামায়ণ শুনবা। আজ থেকে তা ঠাম্মার রামায়ণ শুনবোই না, তোমাদের ওই জায়গায় গান শুনবো। এই রামপদ, তোর কাজ কর্ম নেই, এখানে দাঁড়িয়ে তা করছিস শুধু। কাজ আছে বই কি বুড়িমা, অনেক কাজ পড়ি আছে। তাহলে যাই বুড়িমা, রাত কত দাও? আমি এখনো চা পাইনি। এক্ষুনি এনে দিচ্ছি ছাত্রীমণি। মুচকি মেয়ে চা খাবে? তাহলে আমরা এখন যাই। টাটা, টাটা। বাই বাই বাই। যাবে চা। कुछ भय नहीं, हम बात भालू कहाँ छे? बम कारी कलकत्ता वाली, बम सरकार, दाल में कंकर, भात में भोका, ए दुनिया धोखा। उठ जा बेटा उठ जा। किंतु जानता हूँ, मैं सब कुछ जानता हूँ। एक औरत तेरा घर में शनि होके आया, तेरा सुख शांति सब अचल कर दिया। এসে তো ভালোই করেছে। আসতেই হবে, জরুর আসতে হবে। আমি ঝগড়ার মুখ দেখে বুঝেছি এইসব ভূত হচ্ছে কিটকেল ভূত। কিটকেল মানবো। এই তোকে থামতে বলেছি না, যাওয়ার মতন থাকবি। এইসব ভূতকে এক নিমেষে মরুভূমি বালির মধ্যে অথবা সুন্দরবনে
একটা শর্ত আছে। সত্য ঠাকুমার আচার খাবো। ও বুঝেছি, বেটার আচার খাওয়ার লোভ হয়েছে। চল বেটা খিটকাল ভূত, তোকে একবার ঠান্ডা বলেছি। শোন বেটা বান্ধব ভূত, এক সপ্তাহ প্রতিদিন এই মন্ত্র 10 বার উচ্চারণ করবি। আচারম আচারম খাবো, এই মন্ত্র 10 বার উচ্চারণ করার পর 1 গ্লাস, হ্যাঁ ঠিক 1 গ্লাস গাধার চুলা খাবি। গাধার চোরা আমার মানুষে খায় নাকি? এমনি কি আর খায় না বান্ধন, কুতোয় বললে খায়। না, ওর পুরোটাই সুস্বাদু না। আমি বরং ঠাকুমার আচার খাবো। ফুচকা চলবে, ফুচকা। আচার আচার আচার। অন্য কিছু মুখে রোচবে না। বুড়িমা, ঘরে যদি একটু আচার থাকে নিয়ে আসুন তো। বেটা আর আচার খাওয়ার লোভ হয়েছে। বড়ু পিপা চা চা আচার নিয়ে আয়। ও আচার খেয়ে দিতে ঠিক আছে যাচ্ছি। মা কি আনবো? আপেল জলপাই ওখানে তো থরে থরে সাজানো আছে। ওই ফুটটাকে জিজ্ঞেস কর না, ঠিক আছে? হ্যাঁ সরি তোমার কিসের আচার খাওয়ার শখ হয়েছে? জলপাই জলপাই জলপাই। জলপাই জল কোথায় পাই? জল কোথায় পাই? জল কোথায় পাই? আমি টাকা খাবো নাকি? বাহ, ভূত হলে কি হবে? হাত করে খেতে চায়। আপনারা জানেন তো, ভূতেরা যখন মানুষের ঘাড় মটকায় তখন তারা একসঙ্গে রাত্রিরে পিকনিক করে। কোথায় যাচ্ছিস? এখানে কি হচ্ছে? এরা কারা? তোমার বড় ছেলের জন্য বাড়িতে কুমির এসেছে। কেন? ওকে ভূত ধরেছে। আমি স্নান করতে গেলাম, এর মধ্যে ওকে ভূতে ধরে গেল। আর শোনো বৌমা, আমার আচার খেলেই নাকি ওর ঘাড়ে ভূত পালাবে। আরে তুই দাঁড়িয়ে থাকবি কেন? দিয়ে দে, সকলকে দিয়ে দে। হ্যাঁ বুঝি। কই, আমাকে একটু দাও তো। আমি কি বনের জলবেশে এসেছি? যাবো সব ভস্য করে। না 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 না, ভস্য করতে হবে না। এই তোমার আমার মুন্ডুটার জন্য আর একটু তুমি কি আচার খাবে? ওই দেখো আমার দিচ্ছে না। দিতেই হবে। দাদা তুমি আচার খাবে? না তোমার ইচ্ছে। ঠিক আছে এনে। বাহ, ঠাকুমার আচার খেতে তো খুব ভালো। টকটক, ঝাল ঝাল, নোনতা নোনতা। উনিদের বাবা আচার তো খেলো, এবার ওর ঘাড়ে ভূতটাকে তো বিদেয় করুন। কত কষ্ট পাচ্ছে আমার দাদু ভাই। কিরে, যাবি না মারতে শুরু করবো? এই তো যাই। ঠাকুমার আচার খেতে লাগছে কেমন বলো? ঠাকুমার আচার খেতে লাগছে কেমন বলো? টক মিষ্টি ঝাল ঝাল চালতা বেল ফুল আচার। টক মিষ্টি ঝাল ঝাল চালতা বেল ফুল আচার। যদি লাগে দিতে পারি আরো। যদি লাগে দিতে পারি আরো। ঠাকুমার আচার খেতে লাগছে কেমন বলো? লাগছে বড়ই ভালো। ও বুঝেছি, আচার খাবার জন্যই এত কিছু। তারা দেখাচ্ছি মজা। নাট্যগুরু এবং রূপান্তরের প্রতিষ্ঠাতা সদস্য শ্যামল দত্ত।
আমি প্রথমেই এই রূপান্তরের নাট্যোৎসবের প্রথম পর্বে উদ্বোধনী পর্বটা সেরে নেব। আমি সকলকেই বলবো একটু সামনে আসার জন্য। ফেসবুক লাইভ শুরু হলো আমাদের এবছরের নাট্যোৎসবের প্রথম পর্ব, উদ্বোধনী অনুষ্ঠান। আমি গৌতম দাসকে বলবো মঞ্চে উপবিষ্ট আমাদের বিশিষ্ট অতিথি জগন্নাথ দাস, ওনাকে পুষ্পস্তবককে গ্রহণ করতে। সকলে একটু করতালি। স্মারক এবং পুষ্পস্তবক দিচ্ছে রীনা দাস। ধন্যবাদ। কেশরীকে পুষ্পস্তবক দেবে আমার দলের সম্পাদক চন্দন দেবনাথ। প্রথম সম্পাদক বাসুদেব বন্দ্যোপাধ্যায়, ওনাকে স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন প্রতাপ সেন। নমস্কার। রূপান্তরের দীর্ঘ জীবন কামনা করি। রূপান্তর ভালো ভালো নাটক নিয়ে আসুক। আমার মতো যারা নাট্য পিপাসু আছে তারা রূপান্তরের নাটক দেখে আমাদের নাট্য পিপাসা মেটায়। ভগবানের কাছে প্রার্থনা করি ওরা আরো ভালো কাজ করুক। সকলকে ধন্যবাদ, অভিনন্দন। আমাদের মধ্যে উপস্থিত আমাদের প্রথম সম্পাদক বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে দু একটা কথা বলার জন্য অনুরোধ। এত সুন্দর হল, অথচ মানুষজন কেন আসেন না বুঝতে পারি না। সুতরাং আপনাদের অভিনন্দন জানাই। পরবর্তীকালে অনেক কথা বলেছেন আমাদেরকে। কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় কেষ্টজিৎকে দু একটা কথা বলতে বলবো। যেদিন প্রতিষ্ঠা হয়েছিল সেই সময় থেকে আমি যুক্ত আছি। শ্রী শশাঙ্ক শেখর দত্তকে দু এক কথা বলে এই উদ্বোধনী পর্বটি শেষ করে আমরা পরের অনুষ্ঠানে যাব। রূপান্তর 51 বছর ধরে চলছে। একটু আগেই সবাইকে মঞ্চে উপবিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি দু একটা কথা গুরুজনদের আমরা একটু বলবো প্রথম রয়ে গিয়ে বসতে। আমরা নাটক শুরু করব। উদ্বোধনী অনুষ্ঠান এখানে সমাপ্ত হলে এরপর নাটক। এই তো দেখি তোমাদের, এই তো একদম ঠিক আছে। বাহ, এবার নেমে পড়ো, আস্তে আস্তে নেমে পড়ো। দেখো লেগে যায় না যেন। দিদি, আমার পড়া আমি চলে গেলাম। আচ্ছা দিদি, আজ আমি আসি। আচ্ছা দিদি, তুমি এসব শিখলে কোথায়? সে অনেকদিন আগের কথা। শুনবি? তাহলে চুপচাপ সবাই বল। গল্প নয়, একদম সত্যি ঘটনা, বাস্তব অভিজ্ঞতা, আমাদের ছেলেবেলার ঘটনা। কখন স্কুল থেকে বাড়ি ফিরবো, দুটো না খেয়ে মুখে গুজে আমরা মাঠে যাব। সেই সব দিনের আনন্দ তোরা এখন মাথা ফুটলেও পাবি না। কে আর বোনের মোষ তাড়াতে যাবে? এই সবাই এক সারিতে দাঁড়া। লক্ষ্য নীল যাত্রা মেয়েদের সঙ্গে গিয়ে নাচ কর। কেন আমরা কেন পুলতো কালী পুজো হেপি নাচিস? যা তুই গিয়ে নাচ কর। এই তুমি একটা অন্না দে। ভালো হবে না বলে দিচ্ছি। তোমরা আবার ঝগড়া করছো? বলেছিলি না গান করে শুরু করো। ঠিক আছে, এই নাচের মেয়েরা ওদিকে চলে যা, ছেলেরা ওখানে বস, গানের মেয়েরা এখানেই বসে থাক। তাহলে সবাই প্রস্তুত? রেডি? 1 2 3 স্টার্ট। আমরা নতুন জওয়ানেরি, আমরা নতুন জওয়ানেরি, আমরা চমচম। যাই কথা বলে তুই সারা দিলি কেন?
তুই কি শিয়াল? লজ্জা দেবেন না কর্তা, বলে কি জন্য ডাকছিলেন? কর্তা তো খুব করছিস। এদিকে বাগানের হালটা কি হয়েছে সেদিকে লক্ষ্য আছে? কর্তা, সব তো ঠিকই আছে। সব ঠিক আছে, সব ঠিক আছে। কানা মুরগি, দেখ ভালো করে দেখ আমার সাদের বাগানটার কি হাল করেছে ছোড়াগুলো। না না, আর ছাড়া না, একটা বিহিত আমাকে কর। এ কি হা করে দেখছিস? যা যা, শিগগিরই গিয়ে এক গ্লাস জল নিয়ে। ঠিক আছে, আনজি কর্তা। দেখেছো দেখেছো, পাঁচিল ভেঙে দাও দাদু, আমার কথা শোনো। পাঁচিল ভেঙে দাও দাদু, আমার কথা শোনো। পাঁচিল ভেঙে দাও দাদু, আমার কথা শোনো। পাঁচিল ভেঙে দিলে বাগানে ফুল ফুটবে, ছেলে মেয়েদের খেলতে দিলে পাখিরা গান গাইবে। ওরাই ফুল, ওরাই পাখি, ওরাই ভগবান। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। একটা অসাধারণ নাটক দেখলাম আমরা। এখন দেখছি তাড়াতাড়ি বাড়ি ঢুকতে গেলে তোমার পারমিশন লাগছে। রাত 9টার বাড়ি আসিস না, তাই তো একটু অবাক হলাম। আমি চলে যাই, এদিকে কখন চাপা আর পারবো না, একটা গরম গরম চা খাওয়া। চিকেন পকোড়া, হ্যাঁ, সিন্ডিতে ওটা করে আনো না। অনেকদিন আগেকার কথা, এখন আবার তো ম্যাক্সিমাম বেগুন এর থেকে বেশি বেশি আরো সেটা একদম হাতে প্রচারে যারা যারা অর্ডার করবে সেখানে নিয়ে করে না সবার চলবে না রে। আমি তো অর্ডার করবো বলে বলো আমি দাও একদিন দাও। না না, তোমার পছন্দের খাবার কি খাবো? আমার মাথা আচ্ছা, মাথা মানে আরে কি বলতে চাইছো কি? একটা প্ল্যান করেছি আমি, একটা হোল টাইমার রাখবো। কষ্ট নয় রবি, তোমার উপর পরিমাণে এত চাপ, তাই বললাম। আমি জানি তুমি মা অন্য তুমি না, কিন্তু আমি যাকে বিয়ে করে আনবো সে দেখি চিজ হবে কে জানে। ভালো বলি কে জানে, জানে। হ্যাঁ জানি। দাদা আজকে দেখো
বলিস না, আজকে না স্কুল ছুটির পর সবে বেরিয়েছি জানিস। আমার সামনে দিয়ে কোনো 11th একটা মেয়ে যাচ্ছিল। এবার একটা এইচএস দেবে, সুমিত্রা পাঁচা, ও যাচ্ছে। আর হঠাৎ করে কোথাও একটা ছেলে এসে হাত ধরে টানছে, পাশে বাইরে আবার আর একটা ছেলে। আমি তার আগে সায়নদের হাতে মাইক দেবো, বলবো সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের নাটক রচনা করেছেন শিবঙ্কর চক্রবর্তী। এই নাটকে অভিনয় করেছে বাদিক থেকে আছে শুভম, শ্রীতমা, সৌমিত্র, সায়ন এবং সৌরভ। আলোর পরিকল্পনা আমার, আলো প্রক্ষেপণ করেছে ভিকি আছে, আবহ প্রক্ষেপণ করেছে দেবজ্যোতি একটু ব্যস্ত, আর ব্যাকস্টেজ সামলেছে আমাদের অদিতি। ধন্যবাদ, বেশি কিছু বলবো না, এরপরে আরেকটি নাটক আছে, আমি মাইক তুলে দিচ্ছি। ধন্যবাদ সায়নদাকে। আমি প্রভাত যেটুকু বলবো, কলকাতা স্বতন্ত্রকে বরণ করে পুষ্পস্তবক আর আমাদের স্মারক দিয়ে। বেশ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ কলকাতা স্বতন্ত্রকে। ভালো থাকবেন নিশ্চয়ই। এইটা আপনি একদম ঠিক বলেছেন। নরেন্দ্র একটু মন গুলো ধরনেরই আছে, বুঝেছেন? এই তো নরেনের কাছে শুনছি না, ও যখন অসুখ করেছিল ওর জন্য ওষুধ ওকে না খাই তুমি নাকি খেয়ে নিয়েছিলে। আরো বটে, তা যা বলেছেন কাকাবাবু। তবে দুজনে মিলেমিশে কিন্তু বেশ আছি। দেখতেই পাচ্ছি না, বাবা আছো, তিনি গেলেন কোথায়? আর বলবেন না কাকাবাবু, ওর আবার সেই নাইট ডিউটি শুরু হয়েছে। আমি যাচ্ছি এসেছিলাম, বলুন না, ঘরে থেকে ওই ডেটনের শিশুটা ঘড়ি পড়ে আছে, দেখে দুপালা শুধু নিচে নেমে আসতে হলো। তো বলছিলাম তোমার কাছে কি ডেটল আছে? কি যে বলেন কাকাবাবু, আরে ডেটল থাকবে না এটা হয়? আপনি এরকম কিন্তু কিন্তু করেন কেন? আপনি বসুন, আমি নিয়ে আসছি আপনার ডেটলের শিশি। আপনি বসুন, নিয়ে আসুন। বলছিলাম টাকাগুলো উঠে গেছি। আপনি বসুন, আমি যাবো আর আসবো, নিয়ে আসছি আপনার ডেটলের শিশি।
শেষ করে দেওয়ার জন্য তৈরি হচ্ছি, প্রত্যেকে যেন একটা বাধার সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আজই দেখুন স্লিপিং পিলগুলো খাবো বলে আমি পুরো চলেছি। ওই লোকটা কেন আমার পাশে এসে বসলো? আবার বাধা করলো। আচ্ছা, ভগবানও কি চান না যে আমি মরি? তাই কি একটা বাধা সৃষ্টি করি? নিশ্চয়ই। আর আমি যে সব মোহ থেকে এখনো মুক্ত হতে পারিনি। আবার কি আরেকবার ভেবে দেখা দরকার? আপনি কি বলেন? ভেবে দেখা তো অবশ্যই দরকার, তাই না? আপনি সবাই মাথাটা ঠান্ডা করুন প্লিজ। বসুন বসুন, আমার কথাটা শুনুন প্লিজ, বসুন, দয়া করে বসুন। দেখুন, জন্মেছি যখন মরতে, এটা তো চরম সত্যি, এটা আমাদের তো। হ্যাঁ, আজ হয়তো পরিস্থিতির চাপে পড়ে আপনার মনে হচ্ছে যে বেঁচে থেকে কোনো লাভ নেই, তাই তো? কিন্তু কাল যদি পরিস্থিতির পরিবর্তন হয় তখন কি করবেন? তখন তো এই ভালো দিকটা দেখে যেতে পারবেন না যদি নিজেকে সরিয়ে ফেলেন। আপনি নিজেকে সরিয়ে ফেলার আগে আপনি একবার নয় 100 বার ভাবুন, ভালো করে ভাবুন, নিজেকে সরিয়ে ফেলার আগে ভালো করে ভালোভাবে ভাবুন। আপনি আমাকে সাহায্য করতে পারেন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি সেটা আমি ঠিক জানি না, তবে আমিও ভাবছি আপনি ভাবুন না। কি বলছেন আপনি? এটা কি কোনো 1 মিনিটের ভাবনা? আরে বাবা, তা তো নয়। আমি তো আছি এখানে কিছুদিন, আপনি রমেশই পাবেন। তুমি এক কাজ করো, শক্তিবর্ধক ঔষধটা আগে এর গালে কয়েক ফোঁটা দিয়ে দাও। আর রক্তপাত বন্ধ করার চেষ্টা নাই, আমি দেখছি কিভাবে করা যায়। তুমি ক্ষতস্থানটা ভালো করে জল দিয়ে ধুয়ে প্রলেপটা লাগিয়ে দাও, তারপর বলবর্ধক ঔষধটা দিয়ে দেবে। আমি আপনাকে কিছু একটা জিজ্ঞাসা করছিলাম। আচ্ছা না মহারাজ, আপনি প্রশ্ন করতে উদ্যত হয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আমি আপনাকে বাধা দিয়েছি। আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম, এই সৈনিক মানে ওর আঘাত কি খুবই গুরুতর? এ বিষয়ে আমি আপনার সঙ্গে পরে কথা বলছি মহারাজ। কি আশ্চর্য! নমস্কার, সুবীর নারায়ণ দাস। নমস্কার, অপূর্ব চ্যাটার্জি। নমস্কার, আমি গৌতম দাস। দেবদত্ত কর্মকার। শুভদীপ দেবনাথ। চন্দন দেবনাথ। অনির্বাণ চৌধুরী। মঞ্জু ঘোষ। শিল্পী নন্দী। নমস্কার, কিরণ সাঁতরা। স্নিগ্ধা নন্দী। নমস্কার, আমি অভিজ্ঞতা। অবন্তিকা হাওলাদার। সৃজন গাঙ্গুলি। নমস্কার, আমি তাপস দাস। নমস্কার, আমি সুজিত দাস। মনোদীপ সরকার। অতনু পাল। স্বরূপ দেবনাথ।
সকলে একটু করতালি দিয়ে হ্যাঁ এবং নাট্যকার এবং সাহিত্যিক ডক্টর কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় আমাদের জ্যেষ্ঠরা এবং গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি বড়বাবু জগন্নাথ বাবু এদেরকে যথাসম্ভব এত বছর ধরে প্রায় 50-52 বছর ধরে নাট্য চর্চা চালিয়ে যাওয়া এবং নাট্যশিল্পের সঙ্গে জেনারেশনের তো মানে কয়েকটা জেনারেশন তো হবেই, মানে এখন হয়তো যারা 24-25 তাদের বাবারাও এই দলে থিয়েটার করেছেন, তাদের বাবারাও থিয়েটার করেছেন, 2-3টে জেনারেশন একসঙ্গে থিয়েটার চালিয়ে যাওয়ার মানসিকতা যে দলের থাকে সেই দলের কাছে মাথা নোয়াতেই হয় এবং তাদের আমি শ্রদ্ধা জানালাম, প্রণাম জানালাম এবং তারা পরবর্তী জেনারেশনকেও তৈরি করছেন থিয়েটারের জন্য। তাই তাদের আজকের এই নাট্য উৎসবে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি ভীষণ গর্বিত আমাকে যে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের উদ্বোধনী পর্ব আমরা শেষ করলাম। এরপরে নাটক, প্রথম নাটক বলাই। Thank you.
সকলে একটু করতালি দেবেন। গলা খালি শুনেছেন? হ্যাঁ, ভেনুর মা ওইরকম চেঁচা, ওইরকম চেঁচা শুতে পারে না, শুতে পারে না, ঘুমোতে পারে না, খালি চেঁচা আর চেঁচা। पैसे सवाल तो उल्टी पाए खाली सैसा या सैसा একটা বার খবর দেবে না, দুই খান লুচি আর একটা মিষ্টি, ওটা হলেই হবে। আর ধরেন কিনা যদিও বা না যায়, না যেতেও পারে, কোনো মিছিল টিছিল হলি লোক লাগলে আমারই খবর দেবে। হ্যাঁ, ওই বড় একখান প্যাকেটে একটুখান টিফিন, ওটা হলেও হবে, ওটা হলেও হবে। যে কোনো ঠান্ডা দেবেন, এই কাঁধের ওপরে ফেলায় হাঁটবো। এই নাম্বার, এই নাম্বার, গান গান দেখাচ্ছি, এই নাম্বার। সকলে একটু করতালি দেবেন। ওর পরিশ্রম সার্থক হয়েছে। দর্শক আসে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা নমস্কার। বসিরহাট নিউজুকের প্রযোজনায় শুরু হচ্ছে একটি রবীন্দ্র আখ্যান। রবি ঠাকুর তার বিভিন্ন গল্পে যে বিশেষ চরিত্রগুলির মধ্য দিয়ে অন্যরকম মুক্তির কথা বলেছেন, তারই একটি গল্প অতিথি। আর সেই অতিথি গল্পে আজকে সেই বিশেষ চরিত্রটি আমাদের তারা হবে। আসুন তাহলে আমরা তারা পদর সন্ধানে যাই। আমার
না মনটা কেমন আকুল হইয়া উঠিত ওই ওদের সঙ্গে ভাসিয়া যাইতে। একদিন হঠাৎ উঠিয়া পড়িলাম নৌকায়। প্রথম কিছুদিন যাত্রা দলের সাথে ঘুরে বেড়াইলাম গ্রাম থেকে গ্রাম। তারপর যা হয়, বাড়ি থেকে খবর পাইয়া ধরিয়া লইয়া গেল। তারপর আবার আসিল ফাগুন, আবার আসিল রং। আর তখন এই বন্ধন বেরো মন থেকে আটকে রাখা যায়? সকলে একটু করতালি দেবেন। পুষ্পস্তবক ও আমাদের এবার উৎসব নামাঙ্কিত স্মারকটি এবং গোবরডাঙ্গা রূপান্তরের সমস্ত সাথীদের শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নাটক সম্পর্ক। রচনা সুভাষ বন্দ্যোপাধ্যায়, নির্দেশনা দেবাশিস মান্না, কাকদ্বীপ নোনা থিয়েটার প্রযোজনা সম্পর্ক। আমরা অফিসে মাঝে মধ্যে যেটা করি আর কি করি মশাই, কিন্তু তা নিয়ে সংসারে এমন অশান্তি ঘটে না। অশান্তি? তাই তো, সেই সকাল থেকে আমার বউ
যেভাবে মুখ বেজার করে বসে আছে, কি বলবো, মুখ তো নয়, যেন ভাতের হাঁড়ির পেছন। এই বয়সে মশাই শেষে না বিবাহ বিচ্ছেদ ঘটে যায়। বিবাহ আসছে, আপনি আসছেন মশাই? আজকাল এই কাজের লোককে কেন্দ্র করে কত সংসারে যে ডিভোর্স হয়ে যাচ্ছে, সে খবর রাখেন? আচ্ছা পবিত্রদা, এই কাজের লোকের সঙ্গে ডিভোর্সের কি সম্পর্ক? আছে আছে, ঠিকেছি। বাড়িতে যদি একদিন সময় মতো না আসে না, বাড়ির গৃহিণীর যে কি গণচণ্ডী মূর্তি, সে অভিজ্ঞতা বোধ হয় আপনার নেই। কে বললো মশাই যে নেই? তাহলে তো আমার অবস্থাটা বুঝতেই পারছেন। বিলকুল। বুঝলেন, বাড়িতে না এমনি খরগোশের মতো লাফিয়ে বেড়াচ্ছে, আর আমি কইলে বাতুনের মতো ছুটে বেড়াচ্ছি। ভালো খরগোশ বন্ধুরা শুনুন। আর কি পারেন মশাই? চা খান, চা খান। খরগোশ আর নাকি কইতে পারেন আপনি? আমাকে এখন ওর খুব প্রয়োজন। তুমি যাবে বন্ধুরা, যাবে তুমি? হ্যাঁ যাবো। আর একটা কথা বলো। আজ থেকে তোমার ওই নাইট স্কুলের দায়িত্ব তুমি আমায় দেবে। তুমি নেবে বন্দনা? বন্দনা তুমি জানো না আজ আমাকে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা উপহার দিয়েছে। রুক্ষ দিনের দুঃখ পাইতে পাবো, চাই শান্তি, সান্ত্বনা নাকি চাবো। পাড়ি দিকে নদী, হাল ভাঙে যদি, ছিন্ন পাড়ির কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো, আমি আছি। আগুন হতে বাহির হয়ে বুকের মাঝে বিশ্বলোকের পাবে সারা। আগুন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে, নেচে এই যে বিপুল ঢেউ। এই